ওখানে অলরেডি আওয়ামী লীগ পারমিশন নিয়ে রাখছে ডক্টর ইউনূসকে কালো পতাকা এবং জুতা দেখানোর জন্য। শুধু কালো পতাকা না, জুতো দেখানো হবে, তাও সিরা জুতা, স্যান্ডেল ছেলেমেয়েরা জোগাড় করতেছে। আমার সাথে অলরেডি কয়েকজনে জোগাড় করছে, যোগাযোগ করছে, ভাই আপনার কাছে কোনো পুরানা সিরা কম দামা জুতা আছে কিনা। আমি বলেছি আমার কাছে পুরানা সিরা কম দামা জুতা এই অপদার্থ লোকটাকে দেখানোর মতো নাই। তো তারা অন্য জায়গায় খুঁজতেছে পুরানা মহিলাদের যে জুতা আছে, যারা 30 বছর থেকে এক জোড়াই পরে, সেই রকম জুতা তারা খুঁজতেছে। আমি বলছি প্রয়োজন হলে বাংলাদেশ থেকে পার্সেলে নিয়ে আসেন, এনে সেই জুতা দেখাবে, প্লাস কালো পতাকা দেখাবে। সেখানে ডক্টর ইউনূসের গালে গালে জুতা মারো, তালে তালে স্লোগান হবে। ডক্টর ইউনূস সাইকোপ্যাথ, ডক্টর ইউনূস সাইকোপ্যাথ, শুধু টাকার নেশাটা এবং তার নেম এন্ড ফেম এর নেশা। যেখানে যদি কেউ মনে করেন যে টয়লেট উদ্বোধন করার জন্য দাওয়াত দেয়, ডক্টর ইউনূস গিয়ে হাজির। যদি আপনি বলেন যে সেখানে একটা কেস্ট দেওয়া হবে এবং 10,000 টাকা, $10,000 পুরস্কার দেওয়া হবে, ডক্টর ইউনূস ওখানে গিয়ে হাজির। তার মানে হচ্ছে চরিত্রগতভাবে এই লোকটা দুইটা জিনিসের প্রতি দুর্বল। এক হলো অর্থের প্রতি দুর্বল, আরেক হলো মানে কেউ তারা যদি কোনো সম্মান দেয়, অর্থাৎ সম্মান বলতে যদি কোনো এই পুরস্কার দেয়, সেটা পিতলের হোক, সোনার হোক, রূপার হোক আর মাটির হোক, পুরস্কার তো সেটা পাইলে উনি খুশি। যেমন মনে করেন যে ডক্টর ইউনূস সাম্প্রতিক এই পাশ করায় নিছেন যে 2030 সাল পর্যন্ত তার গ্রামীণ ব্যাংক কোনো ট্যাক্স দেবে না, অর্থাৎ গ্রামীণ ব্যাংক থেকে যে ইনকামটা হবে সেই ইনকামটা হবে ট্যাক্স ফ্রি। এখন গ্রামীণ ব্যাংকে যারা টাকা নেয় তাদেরটা কি ইন্টারেস্ট ফ্রি? তাদেরকে ইন্টারেস্ট দিতে হয় না? তাদের কাছ থেকে আপনি ইন্টারেস্টে টাকা দিবেন, ইন্টারেস্ট দিয়ে টাকা উঠে আনবেন। টাকা না দিতে পারলে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসবেন, গরু নিয়ে আসবেন, টিনের চাল খুলে নিয়ে আসবেন, কিন্তু ওখান থেকে আইনে আপনি যা লাভ করবেন সেই টাকাটা ট্যাক্স ফ্রি। এবং আরেকটা জিনিস দেখেন যে গ্রামীণ ফোন, এই গ্রামীণ ফোন এবারে সম্প্রতি 400 কোটি টাকা লাভ করছে। কত? 4,000 কোটি টাকা, 4,000 কোটি টাকা। তার মধ্যে 52% হলো নরওয়ের মালিক, আর বাকিটা ভাগযোগে ইউনূসেরও 25% মালিকানা আছে, 4,200 কোটি। এখন সে ওখান থেকে লভ্যাংশ ঘোষণা করছে, এটা মানে ভাগ করে নিয়ে যাচ্ছে টাকাটা, কোন ইনভেস্টমেন্ট না, ডাইরেক্ট। এর মধ্যে 2,100 কোটি টাকা চলে যাচ্ছে নরওয়ে, ডক্টর ইউনূসের ভাগে পড়তেছে 1,100 কোটি টাকা। তাহলে চিন্তা করি, দেখেন তার যে টাকার প্রতি লোভ, মানুষকে জবাই করিয়া কিভাবে, এই একটা দিক। আরেকটা দিক হলো সে এবারে বাজেটে তার অর্থমন্ত্রীরে, তার অর্থ উপদেষ্টাকে বলছে যে নোবেল পুরস্কার সহ যেসব পুরস্কার আছে এইসব পুরস্কারে যেন কি না থাকে, কোনো ট্যাক্স না থাকে। খেয়াল করে দেখেন। এবং আমার সৌভাগ্য হয়েছিল যে যিনি আমাদের ডক্টর ইউনূস যে বছর নোবেল প্রাইজ পায়, ওই সময় যিনি মানে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তো উনার সাথে আমার কথা বলার সুযোগ হয়েছিল। তো উনি বললেন যে ডক্টর ইউনূস উনাকে রিকোয়েস্ট করতেছে যে সরকার প্রধানকে একটু রিকোয়েস্ট করেন আমার নোবেল প্রাইজটার উপরে যেন ট্যাক্স না বসায়। খেয়াল করে দেখেন, আমাদের এর আগে যে নোবেল প্রাইজ পেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, প্রথম বাঙালি হিসেবে যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, জমিদারির শেষ পর্যায়ে, তালুক বিক্রি হয়ে যাচ্ছে, অবস্থা ভালো যাচ্ছে না, খুব খারাপ অবস্থা, জমিদারি খুব শেষের দিকে, খুব অর্থ কষ্টে যাচ্ছে। একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছেন, বিশ্বভারতী, বিনা পয়সায় যেখানে মানুষ পড়ে। তখন সেই রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজে যে টাকাটা পাইছেন, এই পুরো টাকাটা দিয়ে দিচ্ছেন কাকে? ওই কৃষকদেরকে বিনা সুদে লোন দেওয়ার জন্য, যে কৃষকেরা যেন জীবন মান উন্নয়ন করতে পারে, কৃষির উন্নয়ন করতে পারে, সেই জন্য তিনি তার নোবেল প্রাইজের সমস্ত টাকা তাদেরকে দান করে দিচ্ছেন। আর এই নোবেল প্রাইজ পাওয়া লোক
যে টাকাটা পাইছেন এই টাকাটা কিভাবে সরকারকে ট্যাক্স ফাঁকি দেওয়া যায় সেই রিকোয়েস্ট পর্যন্ত করছেন। এটা আপনি সত্যি কথা, কিন্তু এটা কিন্তু ফ্যাক্টস, এটা ফ্যাক্টস। আমি এটা কিন্তু হাসি মজা করে স্যাটায়ার করার জন্য বলছি না, এটা ফ্যাক্ট, এটা ট্রু। তাহলে আপনি দেখেন, যখন আমাদের কোনো লস হয় গ্রামীণ ব্যাংকের, সেটা সরকারের কাছ থেকে তিনি চেয়ে নিয়ে যান। শেখ হাসিনা ওই দিনও বলেছেন যে আমি তো এই 90-এর দশকেও ডক্টর ইউনূসকে 400 কোটি টাকা দিয়েছি। কথাটা বোঝেন। সেই ডক্টর ইউনূস যখন লাভ হয়, সেখানে তো গভর্নমেন্ট তো লাভের অংশ পায়। গভর্নমেন্টের যে পার্সেন্টেজটা ছিল 25, সেটা থেকে ডক্টর ইউনূস এসে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে সেটা করে ফেলছে কত, 10%। অর্থাৎ এখন 90%-এর মালিক হচ্ছে গ্রামীণ ব্যাংকের এই বিভিন্ন স্টেক হোল্ডাররা, আর সরকার হচ্ছে মাত্র 10%-এর মালিক। ঘটনাটা বুঝছেন? তার মানে ডক্টর ইউনূসের যে টাকার প্রতি লোভ, এটা হচ্ছে জন্মগত। দেখেন, কিছু কিছু লোক আছে যে তারা জুয়া খেলতে খুব পছন্দ করে, কোনো লাভ হয় না, বাড়ি বিক্রি করে, গাড়ি বিক্রি করে, ঘর বিক্রি করে, ইভেন শুনেছি বউ নাকি বন্ধক দিয়া জুয়া খেলে, কারণ এটা তার একটা নেশা। ডক্টর ইউনূসও সাইকোপ্যাথ, ডক্টর ইউনূস সাইকোপ্যাথ, শুধু টাকার নেশা তার, এবং তার নেম এন্ড ফেম এর নেশা। যেখানে যদি কেউ যদি মনে করেন যে টয়লেট উদ্বোধন করার জন্য দাওয়াত দেয়, ডক্টর ইউনূস গিয়ে হাজির। যদি আপনি বলেন যে সেখানে একটা কেস্ট দেওয়া হবে এবং 10,000 টাকা, $10,000 পুরস্কার দেওয়া হবে, ডক্টর ইউনূস ওখানে গিয়ে হাজির। তার মানে হচ্ছে চরিত্রগতভাবে এই লোকটা দুইটা জিনিসের প্রতি দুর্বল। এক হলো অর্থের প্রতি দুর্বল, আরেক হলো মানে কেউ তারা যদি কোনো সম্মান দেয়, অর্থাৎ সম্মান বলতে যদি কোনো এই পুরস্কার দেয়, সেটা পিতলের হোক, সোনার হোক, রূপার হোক, আর মাটির হোক, পুরস্কার তো সেটা পাইলে উনি খুশি। এই দুইটা জিনিসের প্রতি তার যে লোভ, এটা মেনিয়াক স্টেজে চলে গেছে। কথাটা বুঝছেন? এবং এই কারণে বাংলাদেশে আপনি যদি দেখেন, ডক্টর ইউনূস তো একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, সেই তো বলে ইন্টারিম গভর্নমেন্ট। একটা ইন্টারিম গভর্নমেন্ট, একটা রেগুলার গভর্নমেন্ট যখন না থাকে, রাষ্ট্রের সীমাহীন দর্শন, হত্যা, নির্যাতন, লুণ্ঠন, মব সন্ত্রাস, বিচার বিভাগ শেষ, শাসন বিভাগ শেষ, পুলিশ শেষ। এই অবস্থায় একটা মানুষ রাত দিন কাজ করেও তো রাষ্ট্রের মানে ডিসিপ্লিনটা ফিরে আনতে পারতেছে না। সেই জায়গায় এই ক্ষমতায় আসার এই অল্প কদিনের মধ্যে সে কয়বার বিদেশ ভ্রমণ করলো দেখেন তো। যদি তুমি বিদেশে ভ্রমণ করবা বাংলাদেশের সরকারের বেতন নিয়া, তুমি যমুনাতে উঠলা কেন? আপনি আমার কথাটা বুঝতে পারছেন? যে আপনাকে যদি বিদেশে থাকতে হয়, আপনি এই দায়িত্ব কেন নিয়েছেন? আগে যারা সরকার প্রধান ছিল তাদের মন্ত্রী পরিষদ ছিল 50 সদস্য, 60 সদস্য বিশিষ্ট, 300 জন এমপি ছিল, মেয়র ছিল, সব ছিল। তাদের কিন্তু কাজের প্রেশারটা এই পরিমাণে ছিল না। কিন্তু উনার মন্ত্রী হচ্ছে 21 জন, ওনার কোনো মেয়র নাই, উনার অনেক এমপি 300 জন নাই, তাহলে উনার তো কাজ করতে হবে 40 গুণ বেশি। সেই 40 গুণ বেশি কাজ না করে উনি দেশে দেশে রাষ্ট্রের টাকায় ঘুরে বেড়াচ্ছেন। না, উনি তো এই ক্ষেত্রে উনি নিশ্চয়ই এটি মনে করছেন বা বিশ্বাসও করছেন যে দেশের ওনার লোকজন ওনাকে কি বলুক না বলুক, বাইরে এই যে ঘুরে বেড়াচ্ছেন, ওনার বাইরের যারা বন্ধু বান্ধব লোকজন, তারা ঠিক থাকলেই তিনি ঠিক, সব ঠিক, সেটিও তো হতে পারে। না, ওটা হতে পারে তো, এটা তো হোক অবশ্যই, কারণ উনি তো বাংলাদেশের মানুষ না। কারণ উনি গত 20 বছর 30 বছর থেকে বাংলাদেশে যে পরিমাণ থাকেন তার চেয়ে বেশি থাকেন বাইরে, এবং বাইরে তিনি সময় কাটান। এর মূল কারণ হচ্ছে বাংলাদেশটাকে উনি ধরছেন যে গরিব মানুষের একটা দেশ, বুদ্ধি টুদ্ধি দিয়া, বিদেশিদেরকে দিয়া কিভাবে লুটে পুটে নিয়ে আসা যায়। যেমন ইংলিশরা যখন, ব্রিটিশরা যখন ভারতবর্ষে যায়, তারা শুধুমাত্র আমাদেরকে শাসনে করে নাই, আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা এটা তারা প্রচলন করছে, ইংরেজি ভাষা তারা প্রচলন করছে, রেল লাইন তারা প্রচলন করছে, বড় বড় রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, হাসপাতাল, সরাইখানা, এগুলো ওরা প্রচলন করছে। কিন্তু ডক্টর ইউনূস বাংলাদেশে শুধুমাত্র যায় টাকা আনার জন্য।
এবং এই টাকাগুলোকে কিভাবে আনা যায় এর জন্য কিন্তু সে একটা এজেন্ট না, কিছু টাকা যদি গ্রামীণ ব্যাংকের একটা প্রতিষ্ঠানে জমা হয়, সে এই টাকা দিয়ে আরেকটা প্রতিষ্ঠান করে, ওই প্রতিষ্ঠান করে ওখানে তার পরিচিত আরো 4 জন লোক বসায়, ওদের মাধ্যমে দিয়া টাকাগুলা বাইর করে নেয়। কথা বুঝছেন? এরপর ওই প্রতিষ্ঠানে যখন টাকা হয় তখন ডি নামে আরেকটা প্রতিষ্ঠান করে, ওখানে তার মনোনীত 4 জন লোক বসায়, ওখান থেকে টাকাগুলা বাইর করে নিয়ে আসে। ঘটনা বুঝছেন? ওই পাল্লা দিয়ে মানে দুই দূরে একটা রুটি পাইছে, ঝগড়া লাগছে যে কে কটুক খাবে, তখন বিড়ালের কাছে বানরের কাছে নিয়ে গেছে যে আমাদেরকে ভাগ করে দাও। তো বানরের মাঝখান দিয়ে ভাগ করে, এমন ভাবে ভাগ করে এক পাল্লা একটু বেশি হয়ে যায়। তো বেশি হয়ে গেলে সে চিন্তা করে যে এটা সমান করার জন্য ওখান থেকে একটু বেশি করে খাওয়া ফেলে। এখন ওই বাকি যে পাল্লা আছে ওই পাল্লা এবারে কমে যায়, বেশি হয়ে যায়, এবারে ওখান থেকে খায়। এইভাবে খাইতে খাইতে বুঝছেন শেষ পর্যন্ত পাল্লায় আর এক সাইডে কিছু নাই, বলে যে আর একটু জিনিস নিয়ে এত ঝগড়া করি কি লাভ, এটুকু আমি খাইয়াই ফেলি। তো উনার যে গ্রামীণ ব্যাংকের যে বিভিন্ন প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো এই মেকানিজমে চলে। গ্রামীণ ব্যাংক যে বাংলাদেশ সরকারের 25%, একসময় 75% মালিকানা সরকারের ছিল, তারপরে 50% হয়েছে, তারপরে 25% হয়েছে, এখন হয়েছে 10%। আপনি গ্রামীণ ব্যাংকের ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা করেন গত 40 বছরে বা 35 বছরে বাংলাদেশের গ্রামীণ ব্যাংক থেকে বাংলাদেশ সরকার ডাইরেক্ট লভ্যাংশ হিসেবে কত টাকা লাভ করছে। আপনারা সাংবাদিক, আপনাদের কাছে কোনো তথ্য আছে? গ্রামীণ ব্যাংকের যে মহিলারা টাকাটা নেয় তারা এটার মালিকানা, তারা সুদ দিতে দিতে জানতামা তামা, সুদ দেওয়ার বাইরে লোন, যে মানে সুদের জন্য লোন নেওয়ার বাইরে ওনারা জীবনে কোনোদিন একটা টাকাও লভ্যাংশ পাইছেন আলাদাভাবে, এরকম রেকর্ড আপনি কি কোনোদিন শুনছেন? শুনেন নাই। কেন শুনেন নাই? কারণ ওখানে আসলে লভ্যাংশ দেয় না, মানে লাভের গু পিঁপড়ায় খায়। ওই পিঁপড়ায় গুলা ডক্টর ইউনূসে বানায়, একটার পরে আরেকটা প্রতিষ্ঠান তৈরি করে, কইরা ওখানে পিঁপড়া ছাড়ি দেয়, ওই পিঁপড়া সাইটা মাইটা গুড়গুলা খাইয়া ফেলে। কথা বুঝছেন? ডক্টর ইউনূস এইভাবে মানুষকে ধোকা দিয়ে পুরো পৃথিবীর মানুষকে, মানে পুরো বাংলাদেশের মানুষকে ধোকা দিয়ে বাংলাদেশটাকে শেষ করার জন্য এখন বাংলাদেশের শাসন ক্ষমতা গ্রহণ করছে। ডক্টর ইউনূসের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করার যে খায় সেটা আজকের না, এটা বহু বছর আগ থেকে। একটা সময়ে 2006 সালে তিনি কিন্তু একটা রাজনৈতিক দল করছিলেন, সেই রাজনৈতিক দলটার নাম ছিল যে বাংলাদেশ নাগরিক শক্তি, জাতীয় নাগরিক শক্তি। তো এবারও কিন্তু না, মানে ওটা করার পর উনি কিন্তু জনগণের সাড়া পান নাই। জনগণের না সাড়া পাইয়া উনি আর্মির সাথে আন্ডারগ্রাউন্ডে যোগাযোগ করছেন যে আমাকে আপনারা ক্ষমতায় নিয়ে আসেন। আর্মিরা বলে দিছে যে আমরা এটা অ্যাফোর্ড করতে পারবো না, রাজনৈতিক দল শক্তি যারা আছে আপনিও রাজনৈতিক শক্তি গুলা মাঠে যান, দোকানে যারা যারা কিনে বেছে এটার উপরে ডিপেন্ড করে আপনার আমলনামা লেখা হবে। তখন ডক্টর ইউনূস বললো না, তাইলে তো আমি পাশ করতাম না। এরপরে তিনি আপনাদেরকে ডাইকা সংবাদ সম্মেলন করে এইভাবে হাত দিয়ে কান ধরে বলছে যে রাজনীতি আমার জন্য না, আমি আর কোনোদিন রাজনীতি করব না। তার মানে উনি যে মিথ্যাবাদী তার প্রমাণ পাইছেন তো। উনি কিন্তু ওয়াদা করছে জনগণের কাছে, আপনাদের কাছে, যে উনি আর কোনোদিন রাজনীতি করবেন না। এখন কিন্তু সুযোগ পাইয়া তিনি আবার রাজনীতিতে আসলেন। কিভাবে আসলেন? ওই পিছনের দরজা দিয়া এসে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে যে আজকে শেখ হাসিনার সময়টাতে বিশেষ করে যারা এনটি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত বা অন্য দল, তাদের মূল দাবিটা কি ছিল? মূল দাবিটা ছিল একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন, যে নির্বাচনটার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সাধারণ একটি নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমে দেশে একটা সরকার আসবে এবং এটাকে জনগণের সরকার তারা বলবে। কিন্তু হইলটা কি? যে নির্বাচনও নাই, সরকারের কোনো হিসাব নাই। ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের আর এনজিওর তার কর্মীদেরকে নিয়ে আমেরিকা থেকে প্রবাসী তার বন্ধু যারা ছিল, বিভিন্ন মামলা, কেউ কেউ মামলার আসামিও আছে, তাদেরকে আইনা এই বাংলাদেশটাকে ধর্ষণ করতেছে। কারণ বাংলাদেশে রিসেন্টলি আপনি দেখেছেন যে মুক্তিযুদ্ধ নিয়ে সে তথ্য দেয় যে এই লোক জীবনে কোনোদিন মুক্তিযুদ্ধ কি জিনিস সেটা নিয়ে একটা কথা বলে নাই, একটা লেখা লেখে নাই,
যে লোক মুক্তিযুদ্ধে ইয়াং বয়সে অংশগ্রহণ করে নাই, সেই লোক এখন নতুন করে মুক্তিযুদ্ধের সংজ্ঞা দেয়। আপনারা বিষয়টা কি বুঝতে পারছেন? তার মানে হচ্ছে বাংলাদেশের 32 নাম্বার ডক্টর ইউনূসে প্রেসক্রিপশন দিয়া ভাঙাইছে। কারণ ডক্টর ইউনূস কিন্তু 32 নম্বর ভাঙার পরে কোনো স্টেটমেন্ট দেয় নাই, এবং 47 জন মন্ত্রীর বাড়িতে এক রাতে বুলডোজার যখন চালায় তখন ডক্টর ইউনূস কিন্তু তার কোনো বাহিনীকে পাঠায় নাই, এবং এটা যে অন্যায়, এটা যে করতে হবে না, এটার জন্য ডক্টর কিছু বলে নাই। বুঝছেন? এই এই ডক্টর ইউনূস বাংলাদেশটাকে যেভাবে ধ্বংস করছে, এখন বাংলাদেশে ডক্টর ইউনূস মূলত এসছে আমেরিকার কিছু এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। কারণ ডক্টর ইউনূসকে অর্থনীতিতে নোবেল দেওয়ার জন্য আমেরিকা বহু চেষ্টা করছে, কিন্তু নোবেলের কোনো সিস্টেমে সেটা পড়ে না। যখন পড়ে না, তখন আমেরিকা লবিং করা শুরু করলো যে আমাদের তো একজন লোক বানাইতে হবে, যে লোক দিয়ে আমরা দক্ষিণ পূর্ব এশিয়াকে শাসন করব। দক্ষিণ পূর্ব এশিয়াতে ইন্ডিয়া তাকে জায়গা দেয় না, চায়না জায়গা দেয় না, পাকিস্তানও দেয় না, বার্মাও দেয় না, তাইলে আর জায়গা রয়েছে একটি, সেটি হলো বাংলাদেশ। ইভেন শ্রীলঙ্কার কাছেও আমেরিকা চেয়েছিল যে আমাদেরকে একটি ডিপ সি পোর্ট করতে দাও মান্নার প্রণালীতে, কিন্তু তারা রাজি হয় নাই। তাইলে দেখেন, তাইলে রাজি হওয়ার মতো আর শক্তি রয়েছে একটা, সেটা হলো বাংলাদেশ। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে বহুবার বলেছে যে আমাকে ক্ষমতা থেকে আউট করতে চায় তারা এই কারণে যে আমি তাদের কথা মতো চলি না, তাদেরকে কিছু দেই না। কিন্তু এখন যদি আমি সেন্ট মার্টিন দেই, যদি আমি বন্দর দেই, যদি আমি করিডোর দেই, তাহলে আমাকে ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা নেই। শেখ হাসিনা বলছে না, এগুলো আমি দেব না। এই দেশ আমার বাবার নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের পরিশ্রমে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে আমি কোনো কম্প্রোমাইজ করব না। তখন তারা বিকল্প হিসেবে ডক্টর ইউনূসকে কিভাবে শেখ হাসিনাকে ডিমোরালাইজ করা, কিভাবে শেখ হাসিনাকে আন্ডারমাইন করা, কিভাবে পয়সা ব্যয় করা, মাথা কিনা এই কাজটা করা যায় সেই তথ্যে নামছে। 50 মিলিয়ন ডলার দিয়া তারপরে যাইয়া বাংলাদেশে এটা সফল করে ডক্টর ইউনূসকে বসাইছে। সত্য দুইটা, এক হলো যে বাংলাদেশে বন্দর দিতে হবে, ডিপ সি পোর্টে তাদেরকে বন্দর আরেকটা করার সুযোগ দিতে হবে, এবং বন্দরের মেইনটেনেন্স তাদের হাতে ছেড়ে দিতে হবে, এবং বার্মাতে একটা বাফার স্টেট তৈরি করার জন্য রাখাইনে এখান দিয়ে দরজাটা খুলে দিতে হবে, যাতে তারা অস্ত্র নিয়ে আসা যাওয়া করতে পারে, এবং এই অস্ত্র দিয়ে বার্মার সরকারকে পরাজিত করে ওখানে একটা বাফার স্টেট তৈরি করে সেই স্টেটের মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়াকে কন্ট্রোল করতে পারে। এই জায়গায় যেমন আজকে এই জাতিসংঘের যে বাংলাদেশের আবাসিক প্রতিনিধি, তিনি বলছেন যে এটি জাতিসংঘ বলেনি তাদেরকে করিডোরের বিষয়ে, বাংলাদেশ নিজ উদ্যোগেই এই করিডোর মিয়ানমারের সঙ্গে করিডোর স্থাপনের বিষয়টি কাজ করছে। তো আমরা তো এতদিন জানতাম যে জাতিসংঘ বা এই সরকার বলছে যে জাতিসংঘ এটা তাদেরকে বলেছিল, আজকে তো জাতিসংঘ অস্বীকার করলো, তাইলে এখন কি দাঁড়ালো? তাহলে এখন দাঁড়ালো যেটা, যে জাতিসংঘ তা বললো, ডক্টর ইউনূস বলেছে, কারণ এটা আমেরিকার কাছে বন্ডসই দিয়ে আসছে, দস্তখত দিয়ে আসছে, আমেরিকার জন্য দিতে হবে। এটা তো জাতিসংঘের কোনো ইস্যু না, জাতিসংঘকে তো ব্যবহার করা হচ্ছে নাম হিসাবে। কিন্তু আমি এতক্ষণ পর্যন্ত তো জাতিসংঘের ইস্যু বলি নাই, আমি তো এতক্ষণ বলতেছি এটাই যে আমেরিকার স্বার্থ এখানে রক্ষা করা। ডক্টর ইউনূস তাদেরকে বলছে তোমরা আমার বাপ, তোমরা আমাকে নোবেল প্রাইজ আইনা দিছ, সুতরাং তোমরা যদি বলো শুইতে আমি শুয়ে থাকবো, যদি বলো বসতে বসে থাকবো, যদি বলো চলে যেতে চলে যাব, যদি বলো বাংলাদেশ লিখে দিতে সেটাও লিখে দিব। খেয়াল করে দেখেন, তার মানে হচ্ছে জাতিসংঘ যেখানে ক্লিয়ার করছে অতদিন পর্যন্ত ডক্টর ইউনূস এবং তার গংরা যে কথা বলছে এগুলা মিথ্যা, বানোয়াট, কাল্পনিক কাহিনী, বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা। যেহেতু জাতিসংঘের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলছে আমরা তাদের কাছে কোনো করিডোর চাই নাই, তাহলে করিডোরের প্রশ্ন আসলো কোত্থেকে? আপনি ব্যাপারটা বোঝেন। করিডোর চায় না, কিন্তু আপনি দিবেন কেন? দিবেন কারণ ওই যে আপনার প্রভু তাদেরকে, মানে ওই যে বলে না সাহেব কহে চমৎকার সে চমৎকার, মোসাহেব কহে চমৎকার তো হতেই হবে, হুজুরের কথায় অমৎকার।
কথা বুঝছেন? এই সামসামি করার জন্য আমেরিকার, এই পশ্চিমা বিশ্বের, ইউরোপিয়ান ইউনিয়নের দালালি করার জন্যই কিন্তু উনি বাংলাদেশে এসছেন। এবং এই দালালি করে এই দেশটাকে ধ্বংস করে, মুক্তিযুদ্ধকে ধ্বংস করে, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধ্বংস করে, সংবিধানকে ধ্বংস করে, রাষ্ট্রকে অস্থিতিশীল করে, ভিক্ষার সাজি মানুষের হাতে ধরিয়ে দিয়ে ডক্টর ইউনূস হয় মাটির তলে, নয় আমেরিকায়, নয় ফ্রান্সে চলে যাবেন। উনি এই যে এই অবস্থায় আমেরিকা তো আমরা জানি যে ওনার আমেরিকার প্রতি একটি দুর্বলতা আছে, তো এখন আবার উনি যাচ্ছেন যুক্তরাজ্যে, এবং যুক্তরাজ্যের সরকার এবং রাজার দপ্তর থেকে নাকি তাকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি সেখানে পুরস্কার গ্রহণ করবেন। এবং এর মধ্যে দেখলাম গতকালকে না পরশুদিন আওয়ামী লীগ লন্ডনে বেশ বড় প্রোগ্রাম করেছে, মানববন্ধন করেছে, এবং এই ডক্টর ইউনূস যখন যাবেন, তিনি যেখানে যাবেন সেখানেই প্রতিবাদ জানাবে, কালো পতাকা দেখাবে। তাহলে পরিস্থিতিটা যুক্তরাষ্ট্রে ডক্টর ইউনূসকে নিয়ে কি হবে আপনার পর্যবেক্ষণ? শোনেন, এই দেশের নিয়ম হলো যেই আসুক আপনি চাইলে প্রতিবাদ করার জন্য আপনাকে সুযোগ দিবে। ডক্টর ইউনূস যে হোটেলে থাকবে সেই হোটেলের কাছ থেকে, হোটেলের পেটমেন্টে এবং রাস্তাতে ওখানে অলরেডি আওয়ামী লীগ পারমিশন নিয়ে রাখছে ডক্টর ইউনূসকে কালো পতাকা এবং জুতা দেখানোর জন্য। শুধু কালো পতাকা না, জুতো দেখানো হবে, তাও সিরা জুতা, স্যান্ডেল ছেলেমেয়েরা জোগাড় করতেছে। আমার সাথে অলরেডি কয়েকজনে যোগাযোগ করছে, ভাই আপনার কাছে কোনো পুরানা সিরা কম দামা জুতা আছে কিনা। আমি বলেছি আমার কাছে পুরানা সিরা কম দামা জুতা এই অপদার্থ লোকটাকে দেখানোর মতো নাই। তো তারা অন্য জায়গায় খুঁজতেছে পুরানা মহিলাদের যে জুতা আছে, যারা 30 বছর থেকে এক জোড়াই পরে, সেই রকম জুতা তারা খুঁজতেছে। আমি বলছি প্রয়োজন হলে বাংলাদেশ থেকে পার্সেলে নিয়ে আসেন, এনে সেই জুতা দেখাবে, প্লাস কালো পতাকা দেখাবে। সেখানে ডক্টর ইউনূসের গালে গালে জুতা মারো তালে তালে স্লোগান হবে। এই স্লোগানও রেডি। এবং ডক্টর ইউনূস যেখানে যেখানে যাবে, যেখানে তিনি এই মানে বক্তৃতা দেওয়ার জন্য যাবেন, সেতাম হাউস, সেখানেও অনেক ছেলে পেলে অলরেডি রেজিস্ট্রেশন করে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। যে সেখানে ডক্টর ইউনূসকে প্রশ্ন করার জন্য মানুষ রেডি, যে আপনি বাংলাদেশকে কত টাকার বিনিময়ে বিক্রি করছেন, বাংলাদেশের স্বার্থ কত টাকার বিনিময়ে আপনি বিক্রি করবেন, এটা জিজ্ঞেস করার জন্য লোক রেডি। তো সুতরাং ডক্টর ইউনূস এবারে কিন্তু খুব হার্ড টাইম পাবে ইউনাইটেড কিংডমে, কারণ এই দেশে মত প্রকাশের স্বাধীনতা আছে, অ্যাসেম্বলির স্বাধীনতা আছে, মানে জুতা দেখানোর স্বাধীনতাও আছে। সুতরাং তো এই যে আপনি যে ইনফরমেশনটুকু দিলেন সেটা তো খুবই গুরুত্বপূর্ণ। যদি তিনি যে অনুষ্ঠানে যাবেন সেখানে যদি তাকে এইভাবে প্রশ্ন করা হয়, তো সেখানে কোনো কেউ বাধা দিবে না, বা ডক্টর ইউনূসের পক্ষে কেউ থাকবে না? ডক্টর ইউনূসের পক্ষে যদি জামাতি সাগুরা থাকতে পারে, বিএনপি তো ডক্টর ইউনূসের পাইলে আমগুলোকে বিএনপি পারলে যোগ দেয়, দিবে কিনা জানি না, দিতেও পারে। তারা মনে করেন আমাদের সাথে না, আলাদা ভাবে আর কি ডক্টর ইউনূসদের নির্বাচন দিচ্ছে না, দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, অবৈধভাবে আর্মিরা যেভাবে ক্ষমতা দখল করতো তার চেয়েও খারাপ ভাবে দখল করছে। সে দখল কইরা ওই মেটিকুলাস প্ল্যানের অংশ হিসেবে আমেরিকারে দিয়া এই কাম করাইয়া রাষ্ট্রটাকে এখন বলৎকার করতেছে। এই লোককে জুতা না দেখাইলে দেশপ্রেম থাকবে না। যদি কেউ না দেখায় তাহলে তাদের বাংলাদেশ প্রেম থাকবে না, মুক্তিযুদ্ধ প্রেম থাকবে না, আমাদের সাংস্কৃতিক প্রেম থাকবে না। এই লোক এমন একটা লোক যার মান, ওই যে আমাদের দেশে কথা বলে না, মানের মান জুতা দিয়ে ভিড়ে নেওয়া যায় না, তো উনি তো সেই দাঁতের লোক, বুঝেন না? আপনি রাষ্ট্রের প্রধান হইলেন, রাষ্ট্রের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রধান হইলেন, আপনারা আর কি চাই? আইসে আপনি আপনার নিজের টাকাটা মাফ করে নিলেন। খেয়াল করেন, এই যে মনে করেন যে টাকা 6,666 কোটি টাকা, এই টাকাটা তো ইনকামের উপরে ট্যাক্স, এটা কিন্তু সেলের উপরে ট্যাক্স না, এটা হচ্ছে নেট যে ইনকাম, ওই ইনকামের উপরে ট্যাক্স, লভ্যাংশের উপরে ট্যাক্স। আপনি কথাটা বুঝছেন? লাভের উপরে ট্যাক্স, সেই ট্যাক্স সে দিবে না। জি, একদম শেষ পর্যায়ে আমি যদি আপনাকে এই প্রশ্নটা করতে চাই, যে যারা ওনাকে সম্মান দেখান
যারা ওনাকে পুরস্কার দেন, বিশেষ করে যুক্তরাজ্যে যে পুরস্কার যারা দিবেন, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যেসব অভিযোগ আছে 5ই আগস্টের পর থেকে বা আগে থেকে নানানভাবে পরিকল্পনার মাধ্যমে যে হত্যাকাণ্ড, পুলিশ হত্যা, সাধারণ মানুষ হত্যা, আওয়ামী লীগের নেতাকর্মী হত্যার যে অভিযোগ, সেই বিষয়গুলোকে কি যুক্তরাজ্য সরকার অবহিত আছে বা তাদেরকে জানানো হয়েছে, বা এই যে এখন উনি যাবেন এর আগে কোনো জানানোর প্রক্রিয়া আছে কিনা? ব্যাপার হচ্ছে কি, রাজা তো এসব কিছু না, রাজাকে দাওয়াত দেয় প্রতিষ্ঠানে আসার জন্য, একটা কিছু কাউকে গিফট দেওয়া, মানে একটা পুরস্কার তুলে দেওয়ার জন্য। উনি তো আর এটা নির্ধারণ করেন না, এটা হয়তো কোনো অর্গানাইজেশনের একটা পুরস্কার, কি পুরস্কার সেটাও আমরা জানি না। এখন যেটা হয়েছে বাংলাদেশে, উনি তো মনে করেন যে আগে নোবেল প্রাইজ পাইছে সেই হিসাবে একটু সাঙ্গে উঠছে না, এখন সাঙ্গে থেকে যে নেমে গেছে, এখন যে উনি যে মাটিতে, এখন যে তিনি আকাশে নাই, তারা এখন এই খবরটা পায় নাই। এখন বিশেষ করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যেই রকমের প্রপাগান্ডা করা হচ্ছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকার কারণে বা কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় না থাকার কারণে, এবং বাংলাদেশে যেহেতু মিডিয়াগুলো দখল করে ফেলছে, এই মিডিয়াগুলা সব দখল করার কারণে ডক্টর ইউনূসের তো এখন গুণগান গাওয়া হয়। আপনি তো 4টা আসমানি কিতাবের নাম শুনছেন, তওরাত, জব্বুর, ইনজিল এবং কোরআন। কোরআন তো মুসলমানের, তোরা হচ্ছে জুইশদের, আর ইনজিল হচ্ছে খ্রিস্টানদের। জব্বুর যেটা, এটা কার? জবুরটা আসলে কারো না, জবুরটা হচ্ছে ওই জুইশদের ওখানে, এটা একটা গান, মানে এটা হলো হামদ, কথা বুঝছেন, এটা গান হিসাবে, গজল হিসাবে আল্লাহ প্রেরণ করছে, মানে আল্লাহর গুণকীর্তন। এই গুণকীর্তন করার জন্য, ইনুস বন্দনা করার জন্য বাংলাদেশের সব টেলিভিশন, সব রেডিও, সব মিডিয়া এবং ব্যস্ত। সংবাদপত্র মরে গেছে, রেডিও মরে গেছে, টেলিভিশন মরে গেছে, যার কারণে এখন দর্শন করলেও এটার বিরুদ্ধে লিখতে গেলে ডক্টর ইউনূসের পারমিশন লাগে, কথা বুঝছেন। সেই কারণে বহির্বিশ্বে যারা আছে তারা তো রাষ্ট্রকে বিশ্বাস করে, এই জন্য রাষ্ট্রের যে মিডিয়া, সেই মিডিয়ার উপরে তারা ডিপেন্ড করতেছে। ঘটনা যে কি, এটা যখন ভবিষ্যতে আসবে তারাও রিগ্রেট করবে। এখন মনে করেন যে গেস্ট তো আমিও, কিন্তু আমাকে যদি যাইতে দেয় তা আমি তো প্রশ্ন করব, সেখানে আমিও গেস্ট রেজিস্টার্ড। কিন্তু এখন আমাকে যদি মনে করেন যে চেহারা দেখে যদি যাইতে না দেয়, কারণ আমার প্রতি তো বাংলাদেশের যে সরকার আছে, যারা আছে, তাদের তো অনেক ক্ষোভ, অনেক, বোঝেন তো, কারণ আপনি তো জানেন যে বাড়ি ভাঙা হইতে শুরু করে কত কিছুই তো করতেছে আমাদের বিরুদ্ধে। আমার আরেক সহকর্মী নিজুম মজুমদার, তার বিরুদ্ধে 3-4টা মামলা দিয়ে রাখছে, কত রকমের প্রপাগান্ডা হচ্ছে। তো এগুলা তো হচ্ছে, সেই জন্য মানে কি হবে তো বুঝতে পারতেছি না। তবে যাওয়ার সুযোগ থাকলে আমরা প্রশ্ন করব তাকে, যে জাতিসংঘে যে রিপোর্টটা দিয়েছে, ওই রিপোর্টে 1400 লোক মারা যাওয়ার কথা বলছে, তার মধ্যে 450 লোক মারা গেছে আগস্টের 5 তারিখ পর্যন্ত, আর বাকি 950 মারা গেছে আগস্টের 5 তারিখের পর। এখন তারা কি মানুষ নাকি তারা মানুষ, নাকি এই দুই মানুষের মধ্যে রক্তগত, জিনগত কোনো তফাৎ আছে, নাকি তাদের চেহারায় কোনো বেশ কম আছে? ওদেরকে হত্যা যারা করছে ডক্টর ইউনূস, তাদেরকে ইনডেমনিটি দিয়েছে। 3282 জন পুলিশকে হত্যা করা হয়েছে। গণহত্যা বলতে যেটা বোঝায় এটা হলো সেটা, অর্থাৎ কোন একটা বিশেষ গোষ্ঠীকে টার্গেট করে যখন কিলিং করে সেটা হলো গণহত্যা। কিন্তু এখানে যে হত্যার বিচার করা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ, মানবতা বিরোধী অপরাধ। এটা তো মানে আপনার যুদ্ধকালীন সময়ে অপরাধ সংগঠিত হয়। শেখ হাসিনার সময় যেটা হয়েছে সেটা হলো সন্ত্রাসী এবং রাষ্ট্রীয় ব্যবস্থাকে ধ্বংস করার বিরুদ্ধে সরকারের অবস্থান, এবং যাদেরকে মারছে, যারা মারা গেছে, তাদের কেউ কেউ ইনোসেন্ট ভিকটিম আছে, যখন গুলি টুলি হয়েছে ইনোসেন্টলি মারা গেছে। আমরা ওদের বিদায় আত্মার মাগফিরাত কামনা করি এবং এটার জন্য দুঃখ প্রকাশ করি এবং মনে করি এদেরকে ক্ষতিপূরণ দেওয়া উচিত। কিন্তু বেশিরভাগ যারা মারা গেছে এগুলাকে মারছে হলো শিবিরের লোকেরা, এগুলাকে মারছে হলো এনসিপির লোকেরা, এগুলাকে মারছে আমেরিকার টাকা খাইয়া, যারা 6 পয়েন্ট নাকি 6 পয়েন্ট, হ্যাঁ 7.62 বোরের
যে গুলি, ওই গুলি দিয়ে মারছে তারা, এটা পুলিশও ব্যবহার করে না, আর্মিও ব্যবহার করে না, পিডিআরও ব্যবহার করে না। তার মানে এটাকে যদি খোঁজ করে দেখেন, আর এই যে রাজাকাররা হচ্ছে এটার বিচারক, রাজাকাররা হচ্ছে এটার লয়ার, রাজাকাররা হচ্ছে এটার প্রসিকিউটর, তাহলে আপনি বোঝেন ডক্টর ইউনূসকে এটার জন্য হইলেও জুতা পেটা বাংলাদেশের মানুষ করবে। কিসের জন্য? যে সে যে একটা দেশের মুক্তিযুদ্ধকে অপমান করছে। বাংলাদেশে মুক্তিযুদ্ধ যারা করছে, মুক্তিযুদ্ধের বিচার করতেছে রাজাকারকে দিয়া। এই যে অপমান, এই রাষ্ট্রের অপমান, এটা কিন্তু ব্যক্তির অপমান নয়, রাষ্ট্রের অপমান। এই রাষ্ট্র যদি বেঁচে থাকে, ডক্টর ইউনূস যদি বেঁচে থাকে, সর্বোচ্চ ক্যাপিটাল পানিশমেন্ট ডক্টর ইউনূসের হবে।